সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। বিগত দিনগুলোতে আপনারা অনেকেই আমাকে বারংবার রিকোয়েস্ট করেছেন বেস্ট এসআইপি বেস্ট মিউচুয়াল ফান্ডের উপর একটি ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য। আজকের এই ভিডিওটি দুর্দান্ত নলেজ গেইনিং একটি ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওটিতে আমি যে সমস্ত ফান্ডগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি বা আপনাদের সাথে শেয়ার করছি, সেই ফান্ডগুলো কেন শেয়ার করলাম, তার পেছনে কারণ কি রয়েছে, লজিক কি রয়েছে, এবং আপনিও যখন কোনো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন নিজের জন্য, তখন কোন কি ফ্যাক্টরগুলো, কোন প্যারামিটারগুলোকে ভালো করে চেক আউট করবেন, এই বিষয়গুলোর উপরেও কিন্তু এই ভিডিওতে ফোকাস করা হবে। সো ভিডিওটি পুরো দেখুন। এই ভিডিওটি যদি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, হতে পারে ভবিষ্যৎ সময় আপনি আপনার নিজের জন্য বেশ কিছু ভালো ফান্ড খুব সহজেই বেছে নিতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো @অপশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং @অপশন টেলিগ্রাম চ্যানেলটিকে এখনো জয়েন করেননি, টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেওয়ার জন্য। কারণ এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র ট্রেডিং রেকমেন্ডেশনই নয়, প্রচুর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়ে থাকে। 2024-এর জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড পিক করার আগে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমত, ফান্ড সিলেক্ট করার সময় আপনাকে নিশ্চিত হতে হবে যে ফান্ডটি আপনি সিলেক্ট করছেন সেই ফান্ড বর্তমানে সঠিক ভ্যালুয়েশনে রয়েছে তো। কারণ আমরা বাজারে সবজি কিনতে গেলেও কিন্তু দর কষাকষি করে, ভ্যালুয়েশন যাচাই করে কিনি। দর কষাকষির মানেটা কি? দর কষাকষির মানে আপনি যেন সঠিক ভ্যালুয়েশনে নিতে পারেন, আপনাকে যেন বিক্রেতা ঠকিয়ে দিতে না পারে। সো মিউচুয়াল ফান্ড বা এসআইপি করার সময়ও এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা যে ফান্ডগুলোকে সিলেক্ট করব, সেগুলো যদি ওভার ভ্যালুয়েশনে থাকে, অনেক বেশি দামে যদি আমাদের কিনতে হয়, তাহলে রিটার্ন পাওয়ার বদলে প্রথমেই আমরা এই জায়গাতে ঠকে যাচ্ছি। সো ভ্যালুয়েশনটা খুব বড় একটি বিষয়। আর যখনই ভ্যালুয়েশনের কথা আসে, আমরা দেখি যে বিগত 2 থেকে 3 বছরের ভেতর, অর্থাৎ 2020 করোনা পরবর্তী সময়ে স্মল ক্যাপ স্টকের শেয়ার প্রাইস প্রচুর ওপর উঠে রয়েছে, অনেক হাই প্রাইসে রয়েছে। আর ঠিক এই কারণেই আজকের এই ভিডিওটিতে আমি এমন কোনো ফান্ড রেকমেন্ড করব না যে ফান্ড 50% বা তার কাছাকাছি রেশিওতে স্মল ক্যাপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করে। দ্বিতীয়ত, আমরা দেখব আমরা যে ধরনের ফান্ডগুলোকে সিলেক্ট করছি সেই ফান্ডগুলো সঠিকভাবে ডাইভার্সিফাই রয়েছে তো। কারণ এক্সপার্টরা বলে থাকেন, অলরেডি আপনি হয়তো এই কথাটা শুনেছেন, যে আপনার পোর্টফোলিও যত বেশি ডাইভার্সিফাই থাকবে, আপনার ইনভেস্টমেন্ট তত বেশি সুরক্ষিত থাকবে। সো আপনার ইনভেস্টমেন্টকে সেফগার্ড করার জন্য আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাই হওয়া উচিত। তবে এতটাও ডাইভার্সিফাই হওয়া উচিত নয় যে ডাইভার্সিফিকেশনের চক্করে পড়ে আপনার ফান্ডের পারফরমেন্স খারাপ হয়ে যাবে। শুধুমাত্র ইন্ডিয়ান ফান্ডগুলোতে নয়, সারা বিশ্ব জুড়ে ফান্ডগুলো নিয়ে যখন স্টাডি করা হয়েছে, তখন দেখা গেছে যে সমস্ত ফান্ড 20 থেকে 30টা আলাদা আলাদা স্টক নিয়ে তৈরি হয়েছে, সেই সমস্ত ফান্ডের গ্রোথ রেট অনেকটাই ভালো এবং ডাইভার্সিফিকেশনও ভালো। কিন্তু যে সমস্ত ফান্ড 20-30টি স্টকের বদলে 50, 100, 200 এরকম অত্যাধিক স্টক নিয়ে তৈরি হয়েছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই ফান্ডের গ্রোথ রেশিও অনেকটাই স্লথ হয়ে পড়ে, অনেকটাই ধীর গতির হয়ে পড়ে। মনে করুন একটি বাস্কেটে 30টি স্টক রয়েছে এবং একটি বাস্কেটে 50টি স্টক রয়েছে। এবার একটি টাইম পিরিয়ডে কখনোই কিন্তু বাস্কেটের 30টি স্টক বা 50টি স্টক, সমস্ত স্টক একসাথে আপ ট্রেন্ডে থাকবে না। মনে করুন বাস্কেট এ যেখানে কিনা 30টি স্টক ছিল, সেই বাস্কেটের 10টি স্টক দুর্দান্ত পারফরমেন্স করছে এবং বাকি 20টি স্টক অ্যাভারেজ পারফরমেন্স দিচ্ছে। অপরদিকে বাস্কেট নাম্বার বি, যেখানে 50টি স্টক ছিল, সেখানেও 15টি স্টক ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু বাকি 35টি স্টক ভালো পারফরমেন্স করতে পারছে না। তাহলে এখানে বিচার করে দেখুন, বাস্কেট এ না বাস্কেট বি, কোনটাতে সবচেয়ে বেশি রিটার্ন, কোনটাতে সবচেয়ে বেশি গ্রোথ দেখা যাবে? অফকোর্স বাস্কেট নাম্বার এতে আমরা সবচেয়ে বেশি গ্রোথ দেখতে পাবো, কারণ 30টির মধ্যে 10টি স্টক দুর্দান্ত পারফরমেন্স করছে। বাকি 20টা স্টক যদি খুব ভালো পারফরমেন্স নাও করে, তবুও বাস্কেট নাম্বার এ বাস্কেট নাম্বার বি এর তুলনায় অনেক বেশি ভালো পারফরমেন্স করার সম্ভাবনা থেকে যায়। নন পারফর্মিং অ্যাসেটস বেশি হয়ে যাওয়ার কারণে বাস্কেট নাম্বার বি এর সম্ভাবনা অনেকটাই কমে যাবে। পয়েন্ট নাম্বার 3 অনুযায়ী আমরা এমন কিছু ফান্ড সিলেক্ট করব যে সমস্ত ফান্ড অবশ্যই ইন্ডেক্স গ্রোথকে বিট করবে, কিন্তু ইন্ডেক্স গ্রোথকে বিট করার চক্করে এক্সট্রা রিস্ক যেন তারা না নেয়। অর্থাৎ অবশ্যই ভালো রিটার্ন দেবে এমন ফান্ড আমাদের খুঁজতে হবে, কিন্তু সেই সাথে এটাও দেখতে হবে আমরা যে ফান্ডটিকে সিলেক্ট করছি সেই ফান্ড এক্সট্রা রিটার্নের চক্করে যেন অত্যাধিক রিস্ক না নিয়ে নেয়। ক্যাপিটাল যদি সেফ থাকে, 2-5% রিটার্ন কম হলেও চলবে, কিন্তু 5% বেশি রিটার্নের চক্করে আপনার ইনভেস্টমেন্ট ডুবে যাক, এটা কিন্তু আমরা কেউই কখনো আশা করি না। আপনারা প্রায় প্রত্যেকেই জানেন, তবুও আমি একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই। এএমসি কোম্পানি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো সেবির তদারকিতে, সেবির রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী ফান্ডগুলোকে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে তৈরি করে এবং প্রত্যেকটি ফান্ড পরিচালিত হয় একটি ম্যানেজমেন্ট টিম দ্বারা, যেখানে অভিজ্ঞতা সম্পন্ন একাধিক
রিসার্চ অ্যানালিস্ট থাকেন, টেকনিক্যাল অ্যানালিস্ট থাকেন, মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের এক্সপার্ট ব্যক্তিরা থাকেন কোনো একটি ফান্ড কোন স্টকে নিবেশ করবে সেটাকে নির্ধারণ করার জন্য। সেই সাথে থাকে ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো এই পরিকাঠামো, এই কর্মকাণ্ডটা চলার জন্য কিন্তু বেশ কিছু খরচ হয়, আর এই খরচটা ইনভেস্টরদের থেকেই কিন্তু নেওয়া হয়। আপনি যখন কোনো ফান্ড কিনছেন, সেই ফান্ডে যে ন্যাভ থাকে, সেই ন্যাভের ভেতরেই কিন্তু ফান্ডের যাবতীয় খরচ এক্সপেন্স রেশিওটা ধরে নেওয়া থাকে। আর এই এক্সপেন্স রেশিওটা শুধুমাত্র তো একবার পে করছেন এমনটা তো নয়। এক্সপেন্স রেশিওটা যতবার আপনি ফান্ডে ইনভেস্ট করবেন ততবার আপনার থেকে চার্জ করা হবে পার্সেন্টেজ হিসাবে। আর এর জন্যই এক্সপেন্স রেশিওটাও আমাদের মাথায় রেখে চলতে হবে। এটা আমাদেরকে এনশিওর করতে হবে আমরা যে ফান্ড কিনছি সেই ফান্ডে যেন অ্যাডিশনাল কোনো চার্জ না দিতে হয়। আমাদের কোনো একটি ফান্ডের বিগত 5-10 বছরের রেকর্ড যদি দেখা যাবে 60 থেকে 70% মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তেমন কিছু ভালো রিটার্ন দিতে পারেনি, কিন্তু ভবিষ্যতে তারা ভালো পারফরমেন্স দেবে এই আশাতে অত্যাধিক চার্জ নিয়ে নিচ্ছে আপনাকে ফান্ড সেল করার সময়। অর্থাৎ যে সমস্ত ফান্ড ভবিষ্যতের দোহাই দিয়ে বর্তমান সময় আমাদের থেকে বেশি এক্সপেন্স রেশিও তুলে নেবে, এমন ফান্ডে আমরা কখনোই ইনভেস্ট করব না। 5 নম্বর পয়েন্ট অনুযায়ী আপনাকে খেয়াল রাখতে হবে যে ফান্ড আপনি কিনছেন সেই ফান্ড ইজিলি কেনা যায় কিনা, সেই ফান্ডের হাই লিকুইডিটি রয়েছে কিনা, যে কোনো সময় আপনি বিক্রি করতে পারবেন কিনা। হতেই পারে আপনার হঠাৎ করে কোনো এমার্জেন্সি প্রয়োজন চলে এলো, সেই সময় আপনি বিক্রি করতে পারবেন, তো এটাও আপনাকে মাথায় রাখতে হবে। এবং সাথে দেখব এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যায় কিনা, যেমন কিছু ট্যাক্স সেভ হচ্ছে কিনা, এই ধরনের বিষয়গুলোকেও আমরা লক্ষ্য করার চেষ্টা করব। আমার লিস্টের লাস্ট এবং 6 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে যেমন বললাম যে ধরনের ফান্ডগুলোকে ম্যানেজ করার জন্য, অ্যানালিসিস করার জন্য একটা বড় ম্যানেজমেন্ট টিম থাকে, সেই ম্যানেজমেন্ট টিম যেন ট্রাস্ট ওয়ার্দি হয়। ম্যানেজমেন্টে থাকা লোকগুলোর যেন মার্কেটে সুনাম থাকে। সুনাম কিভাবে থাকবে? প্রথমত ম্যানেজমেন্টের কোর টিম সুদক্ষ হতে হবে। প্রিভিয়াসলি যে ফান্ডে কাজ করেছিল সেই ফান্ডের গ্রোথ কি রয়েছে সেটা আমরা এখানে কনসিডার করব। অথবা ম্যানেজমেন্টের টিমে থাকা সদস্যরা বিগত কিছু বছর ধরে এই ফান্ডটিকে কেমন পরিচালিত করছে, রিটেল ইনভেস্টরদের পক্ষে কতখানি তারা কাজ করছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখানে দেখতে হবে। এরপর আসে সবচেয়ে জরুরি টার্ম, সেটা হলো আপনার প্রয়োজন অনুসারে ফান্ড সিলেক্ট করা। মনে করুন আপনি শুধুমাত্র ইনফ্লেশনকে বিট করতে চাইছেন, ব্যাংকের যে এফডি রেট সেটাকে বিট করতে চাইছেন, তার জন্য আপনি ফান্ড চাইছেন, এবং সেই সাথে আপনার ফান্ড যেন সুরক্ষিত থাকে, ইনভেস্টমেন্ট যেন সুরক্ষিত থাকে, এই বিষয়টিকেও এনশিওর করতে চাইছেন, তাহলে আপনাকে অবশ্যই লার্জ ক্যাপ ফান্ডের দিকে যেতে হবে। আর আমরা এখানে এই দ্বিতীয় পয়েন্টটিকে জাস্টিফাই করে নিফটি 50-র বদলে বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসসির যে টপ 30 কোম্পানি রয়েছে সেই টপ 30 কোম্পানির উপর থাকা প্যাসিভ ফান্ড এখানে সিলেক্ট করছি। তো লার্জ ক্যাপ সেক্টরে 4টে প্যাসিভ ফান্ড আপনাদের জন্য সিলেক্ট করা রয়েছে। এখানে প্রত্যেকটি ফান্ড ডাইরেক্ট প্ল্যান রয়েছে, আর এই 4টি ফান্ড কিন্তু এই সেক্টরের, লার্জ ক্যাপ সেক্টরের দুর্দান্ত প্যাসিভ ফান্ড। এখানে যদি আপনার প্রশ্ন আসে যে স্যার আপনি অ্যাক্টিভ ফান্ড না নিয়ে প্যাসিভ ফান্ড কেন নিচ্ছেন, তাহলে আমি আপনাদের জানিয়ে রাখি 70% অ্যাক্টিভ ফান্ড ইন্ডেক্স গ্রোথকে বিট করতে পারে না। আর আপনারা জানেন অ্যাক্টিভ ফান্ডগুলোর এক্সপেন্স রেশিও প্রচুর পরিমাণে থাকে, আর এই প্যাসিভ ফান্ডগুলো আপনাকে ব্লু চিপ স্টকে ইনভেস্ট করার মজাও দেবে, সেই সাথে আপনার ইনভেস্টমেন্টকে যথাযথ সুরক্ষিত রাখার চেষ্টা করবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিপ্পন ইন্ডিয়া ইন্ডেক্স ফান্ড S&P BSE সেন্সেক্স প্ল্যান, ডাইরেক্ট প্ল্যান। বিগত 1 বছর রিটার্ন রয়েছে 19.54%, বিগত 3 বছর রিটার্ন দিয়েছে 56.25%, বিগত 5 বছরের রিটার্ন রয়েছে 109.74%, এবং 10 বছরের রিটার্ন রয়েছে 264.90%। এক্সপেন্স রেশিও আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র 18% এক্সপেন্স রেশিও রয়েছে নিপ্পন ইন্ডিয়াতে, এবং এই লিস্টের ম্যাক্সিমাম এক্সপেন্স রেশিও রয়েছে LIC MF S&P BSE সেন্সেক্স ডাইরেক্ট প্ল্যানে, যেখানে এক্সপেন্স রেশিও 0.38% রয়েছে। অর্থাৎ এই যে এই 4টি ফান্ড আপনাদেরকে সাজেস্ট করা হচ্ছে, কোথাও কিন্তু 0.4%-এর বেশি এক্সপেন্স রেশিও নেই। এখানে 1 বছর, 3 বছর, 5 বছর এবং 10 বছরের রিটার্নের যে পার্সেন্টেজ ওয়াইজ ডেটাটা দেওয়া রয়েছে, এটা কিন্তু 29শে ডিসেম্বর 2023-এর ডেট অনুযায়ী দেওয়া রয়েছে। তো এবার আপনি নিজেও একটুখানি ঝাড়াই বাছাই করুন, আপনি নিজে একটু অ্যানালিসিস করুন, অথবা বিশেষজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে এই 4টির ভেতর যে কোনো একটি ফান্ডে ইনভেস্ট করার সিদ্ধান্ত নিতে পারেন, যদি আপনি আপনার ফান্ডকে সুরক্ষিত রাখা মোস্ট প্রায়োরিটিতে রাখেন। আসুন এবার এমন কিছু ফান্ড খুঁজে বার করা যাক যে ফান্ডগুলো ভালো সুরক্ষার সাথে আমাদের ভালো রকমের রিটার্ন জেনারেট করে দিতে পারে। লার্জ ক্যাপের তুলনায় রিস্ক সামান্য বেশি ইনভলভড হবে, কিন্তু সেই সাথে আমরা নজর করা রিটার্ন পাবো। এই ক্যাটাগরিতে প্রথমে আসে লার্জ অ্যান্ড মিড ক্যাপ, দ্বিতীয় আসে মাল্টি ক্যাপ, এবং তৃতীয় আসে ফ্লেক্সি ক্যাপ। সো এই ফান্ডগুলো বোঝার আগে এই টার্মিনোলজিগুলো কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড কোনগুলো? সেবির নির্ধারিত নিয়ম অনুযায়ী কোন একটি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড তাদের যে টোটাল অ্যাসেটস রয়েছে সেই টোটাল অ্যাসেটসের মিনিমাম 35% লার্জ ক্যাপে ইনভেস্ট করবে, এবং মিনিমাম 35% মিড ক্যাপ সেক্টরের স্টকগুলোতে ইনভেস্ট করবে, এবং বাকি 30% ফান্ড হতে পারে লার্জ ক্যাপ, হতে পারে মিড ক্যাপ, অথবা
স্মল ক্যাপে ফান্ড ম্যানেজার এবং তার টিম অ্যানালিসিস করে সিদ্ধান্ত নিতে পারবে যে তারা এই বাকি 30% কোথায় ইনভেস্ট করবে। আর যেহেতু লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ মিলে এখানে 70% টাকা ইনভেস্ট হচ্ছে এবং বাকি থাকা 30%-এর ম্যাক্সিমাম চান্স থাকে মিড ক্যাপ অথবা স্মল ক্যাপে ইনভেস্ট হওয়ার। ঠিক এই কারণের জন্যই লার্জ অ্যান্ড মিড ক্যাপ আপনার রিস্ক এবং রিওয়ার্ডটাকে ব্যালেন্স করে দেয়, অর্থাৎ এখানে যতখানি রিস্ক নেওয়া হচ্ছে আপনার ফান্ড ততটাই সুরক্ষিত থাকছে। সো লার্জ অ্যান্ড মিড ক্যাপ সেক্টরটা তাদের জন্য যারা ইনভেস্টের মধ্যে একটা ভালো ব্যালেন্স চাইছেন। এবং এই লিস্টের মধ্যে রয়েছে 3টি ফান্ড। প্রথমটি কোটাক ইকুইটি অপরচুনিটিস ফান্ড ডাইরেক্ট প্ল্যান, দ্বিতীয় কানাডা রোবেকো এমার্জিং ইকুইটি ফান্ড এবং তৃতীয় মিরা অ্যাসেট এমার্জিং ব্লু চিপ ফান্ড। লার্জ অ্যান্ড মিড ক্যাপ অ্যানালিসিসে একটু সময় বেশি যায়, ম্যানেজমেন্ট টিম কিছুটা বড় হয়, আর ঠিক এই কারণেই এই ধরনের ফান্ডের এক্সপেন্সেস রেশিও কিন্তু আমরা একটু বেশি দেখতে পাই। সো কোটাক ইকুইটি অপরচুনিটিস ফান্ডে আমরা সবচেয়ে কম এক্সপেন্স রেশিও দেখতে পাচ্ছি 0.53% এবং ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি মিরা অ্যাসেট ইমার্জিং ব্লু চিপ ফান্ড, যেখানে এক্সপেন্স রেশিও রয়েছে 0.64% এবং কানাডা রোবেকো এমার্জিংয়ে রয়েছে 0.57%। আপনি যদি তুল্যমূল্য বিচার করেন তাহলে আপনি দেখতে পারবেন লার্জ ক্যাপ ফান্ড থেকে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে কিন্তু রিটার্ন অবশ্যই বেশি রয়েছে। ইতিমধ্যে এক্সপ্লেন করা রয়েছে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে কারা ইনভেস্ট করবেন, কেন ইনভেস্ট করবেন, এটার ফায়দা কি রয়েছে এবং এটার নেগেটিভ সাইডটাও বলা রয়েছে। কারণ এখানে 30%-এর যে অ্যালোকেশন রয়েছে যেটা ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছে মতন লার্জ মিড অথবা স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারে, তো সেটা কিন্তু একটা আবার নেগেটিভ দিক হিসেবেও প্রমাণিত হতে পারে যদি স্মল ক্যাপে এমন কিছু কোম্পানিকে ফান্ড ম্যানেজার সিলেক্ট করে নেয় যে কোম্পানিগুলো তাদের মার্কেট ক্যাপ অনুযায়ী, তাদের ওয়েটেজ অনুযায়ী 3000 থেকে 5000 নাম্বার কোম্পানিতে রয়েছে, অর্থাৎ খুবই ছোট ছোট স্টক, পেনি টাইপের স্টক, সেগুলোতে যদি ইনভেস্ট করে দেয় সেখানে কিন্তু একটা থ্রেট থেকে যায়। বাট এখানে যে 3টে ফান্ড আপনাদেরকে রেকমেন্ড করা হচ্ছে, এই 3টে ফান্ড কিন্তু এই ধরনের রিস্ক থেকে অনেকটাই মুক্ত রয়েছে। তো আরও একবার আমি আপনাদের বলি যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ সেগমেন্টের এই যে 3টে ফান্ড রেকমেন্ড করা হচ্ছে, এই 3টে ফান্ড নিয়ে নিজেও একটু অ্যানালিসিস করুন, একটু পড়াশোনা করুন, আর তারপর আপনি আপনার সিদ্ধান্ত নিন। আমাদের লিস্টের তৃতীয় সেগমেন্টে রয়েছে মাল্টি ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আমরা যদি এখানে তুলনামূলক বিশ্লেষণ করতে বসি যে মাল্টি ক্যাপ না ফ্লেক্সি ক্যাপ কোনটা আমাদের জন্য ভালো হবে, তাহলে আমাদের এই দুটো মাল্টি ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপের টার্মিনোলজিটা বুঝতে হবে। সেবির নিয়ম অনুসারে মাল্টি ক্যাপ ফান্ড ম্যানেজ করার জন্য যিনি ম্যানেজার থাকবেন তিনি টোটাল ফান্ডকে ঠিক এইভাবে অ্যালোকেট করবে। লার্জ ক্যাপে 25%, মিড ক্যাপ স্টকে 25%, স্মল ক্যাপ স্টকে 25% এবং বাকি 25% ফান্ড তার ইচ্ছে মতো যে কোনো একটি সেক্টরে ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ ফান্ড ম্যানেজারের যে সেক্টরে মনে হবে যে এই সেক্টরে আগামী দিনে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, তার কাছে ফ্রিডম থাকবে, তার কাছে স্বাধীনতা থাকবে সেই সেক্টরে বাকি 25% ফান্ড অ্যালোকেট করার। এখানে সমস্যা কি হয়ে যায়, ফান্ড ম্যানেজাররা অনেকটা ক্রিয়েটিভ টাইপের লোক থাকে, আর এই ধরনের ক্রিয়েটিভ টাইপের লোকেরা অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে কোথাও কোথাও সর্বনাশও ডেকে আনতে পারেন। মনে করুন 25% লার্জ ক্যাপ, 25% মিড ক্যাপ, 25% স্মল ক্যাপে ইনভেস্ট করেছেন এবং বাকি থাকা 25%ও কোনো ফান্ড ম্যানেজার স্মল ক্যাপে ইনভেস্ট করেছেন এবং টোটাল যে 50% স্মল ক্যাপে ইনভেস্ট হচ্ছে, এখানে স্মল ক্যাপ সেক্টরের স্টকগুলো ভালো পারফর্ম করলো না বা যে স্টকগুলো ফান্ড ম্যানেজার পিক করেছে সেই স্টকগুলো ভালো রকম পারফরমেন্স দিতে পারলো না, তাহলে কিন্তু এই ধরনের মাল্টি ক্যাপ ফান্ড সেই ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ার জোরালো সম্ভাবনা থাকে। আর ভিডিওর শুরুতেই যেহেতু আমরা টোন সেট করে দিয়েছিলাম যে খুব বেশি রিস্কের পেছনে ছুটবো না, মোটামুটি রিস্ক নিয়ে গুড রিটার্ন, ডিসেন্ট রিটার্ন আমরা জেনারেট করার চেষ্টা করব। আর এই কারণেই মাল্টি ক্যাপ ফান্ড আমি কখনোই পছন্দ করি না এবং মাল্টি ক্যাপ ফান্ড আপনাদেরকে আমি আজকে সাজেস্টও করতে যাচ্ছি না। মাল্টি ক্যাপের বদলে এখানে আমরা ফ্লেক্সি ক্যাপের অপশনের দিকে যাওয়ার মেন কারণটা আমি বলি। ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলোতে লার্জ, মিড সাইজ এবং স্মল ক্যাপ কোম্পানি মিলিয়ে 65% ফান্ড অ্যালোকেট করা যায়, আর বাকি যে 35% ফান্ড থাকে সেই ফান্ড চাইলে ফান্ড ম্যানেজার ক্যাশ হিসেবে রেখে দিতে পারেন অথবা কোনো ডেপ্ট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে পারেন। বিভিন্ন ডেপ্ট ইনস্ট্রুমেন্ট বা অন্যান্য কম রিস্কে থাকা ইনস্ট্রুমেন্টগুলোতে ইনভেস্ট করতে পারেন। আর ঠিক এই কারণের জন্য মাল্টি ক্যাপের থেকে ফ্লেক্সি ক্যাপ ফান্ড আমাকে বেশি আকর্ষিত করে থাকে। তো আসুন এবার দেখে নেওয়া যাক বেশ কিছু ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে। 3টে ফ্লেক্সি ক্যাপ ফান্ড আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত HDFC রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড ইকুইটি প্ল্যান, আর এখানে সবগুলো প্ল্যান কিন্তু ডাইরেক্ট প্ল্যান। দ্বিতীয় পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, তৃতীয় ICICI Prudential ফোকাসড ইকুইটি ফান্ড। আরও একবার দেখুন আমরা যে 3টি ফান্ড আপনাদেরকে রেকমেন্ড করছি সেই ফান্ডের মধ্যে কোথাও কিন্তু এক্সপেন্স রেশিও 0.75%-এর বেশি নেই। এখানেও আমরা দেখতে পাচ্ছি ICICI Prudential সবচেয়ে বেশি এক্সপেন্স রেশিও
0.67 রয়েছে এবং সর্বনিম্ন এক্সপেন্স রেশিও এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড ইকুইটি প্ল্যানে রয়েছে 0.13। আপনাদের সামনে থাকা 3টি ফান্ড কিন্তু দুর্দান্ত, একদম ফাটাফাটি ফান্ড। এই ফান্ডগুলোকে আপনি কনসিডার করতে পারেন এবং ফান্ডের রিটার্নটাও একবার দেখুন, রিটার্নটাও কিন্তু নজর কাড়া। 1 বছরের অ্যাভারেজ রিটার্ন যদি আমরা দেখি, আমরা এইচডিএফসি রিটায়ারমেন্টে পাচ্ছি প্রায় 34%-এর কাছে, পরাগ পারেকে পাচ্ছি প্রায় 37.70% এবং আইসিআইসিআই প্রুডেন্সিয়ালে 29.31%। এটা যদি আমরা 5 বছরের রিটার্ন দেখি, তো 5 বছরে এইচডিএফসিতে রিটার্ন দেখছি 172%, পরাগ পারেকে 192%, আইসিআইসিআইতে 145.77%। রিটার্ন কিন্তু নজর কাড়া। হ্যাঁ, এখানে আমি বিগত 10 বছরের ডেটা দিতে পারছি না, কারণ এই ফান্ডগুলো ম্যাক্সিমাম 7 থেকে 8 বছর আগে স্টার্ট হয়েছে। সো 2024-এর শুরুতে দাঁড়িয়ে 10 বছর ডেটা পাওয়া সম্ভব নয়। যারা একটু বেশি ঝুঁকি নিতে রাজি আছেন একটু বড় রিটার্নের জন্য, তাদেরকে আমি সাজেস্ট করবো ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে থাকা এই 3টি ফান্ডের মধ্যে যে কোনো একটি ফান্ডের বিষয়ে যথেষ্ট রিসার্চ করে এগিয়ে যাওয়ার জন্য। যে সমস্ত ভিউয়ার্স বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটিকে ধৈর্যের সাথে কন্টিনিউ করেছেন, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আশা করি প্রশ্নের উত্তর কমেন্টস বক্সের মাধ্যমে আমি আপনাদের থেকে পেয়ে যাব। এতক্ষণ পর্যন্ত যে আলাদা আলাদা 3টে ক্যাটাগরি আমরা দেখলাম, লার্জ ক্যাপ, লার্জ অ্যান্ড মিড ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ, এই 3টে ক্যাটাগরির মধ্যে আপনার পার্সোনালি কোনটা সবচেয়ে বেশি পছন্দ? ব্যক্তিগতভাবে আমার পছন্দের ফান্ড লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। আমি সম্পূর্ণ আনবাইসড রূপে আপনাদেরকে আমার উত্তর দিয়ে দিলাম। এবার অপেক্ষা আপনাদের উত্তর দেখার পালা। আজকের লিস্টের লাস্টে এমন একটি ক্যাটাগরি রয়েছে যে ক্যাটাগরিটা অনেকেরই হয়তো পছন্দ হতে পারে। যে ক্যাটাগরিটি নিয়ে হয়তো এতক্ষণ আপনারা অনেকেই ভাবছিলেন যে স্যার ট্যাক্স সেভার কোনো প্ল্যান তো দেখতে পেলাম না আপনাদের লিস্টে। তো চলুন এবার আমরা ট্যাক্স সেভার প্ল্যানের দিকে এগিয়ে যাই। ট্যাক্স সেভার ফান্ডের মধ্যে আমরা 5টি ফান্ড আপনাদেরকে রেকমেন্ড করছি, আর কোথাও 1%-এর বেশি এক্সপেন্সের রেশিও থাকুক এমন কোনো ফান্ড আমরা এখানে সিলেক্ট করছি। 2023-এ ট্যাক্সের পরিকাঠামো চেঞ্জ হওয়ার পর বর্তমান সময় এই ধরনের ফান্ডের যে খুব বেশি ডাইরেক্ট বেনিফিট থাকবে এমনটি নয়, বাট এই ধরনের ফান্ড তাদের সবচেয়ে বেশি সাহায্য করবে যারা কোথাও ইনভেস্ট করে স্থিরভাবে বসে থাকতে পারেন না। একটু বাড়লেই মনে হয় অনেকখানি বেড়ে গেছে, এবার যদি মার্কেট নিচে নেমে আসে আমার টাকা তো ধ্বংস হয়ে যাবে, আমি এখান থেকে এক্সিট করে যাব। আবার যারা নিচে আসলে ভাবেন এত নিচে পড়ে গেছে মার্কেট, আমার দ্বারা হবে না, আমি ইনভেস্ট করতে গেলেই টাকা ডুবে যায়, টাকা তুলে নিই। অনেকেই থাকেন এরকম প্যানিক করেন, যারা মার্কেটে ধৈর্য নিয়ে থাকতে পারেন না, তাদের জন্য কিন্তু ট্যাক্স সেভার ফান্ডের এই স্কিমগুলো খুব বেনিফিশিয়াল হতে পারে। কারণ আপনার সামনে থাকা লিস্টের এই 5টি ফান্ড কিন্তু 3 বছরের লকিং পিরিয়ডে থাকবে, অর্থাৎ মিনিমাম 3 বছর এই ফান্ডগুলো আপনি উইথড্র করতে পারবেন না। সো শুধুমাত্র ট্যাক্সের দৃষ্টিকোণ থেকেই নয়, যারা কোনো ফান্ডে বেশি দিন বসে থাকতে পারেন না, যাদের মাইন্ডসেট এখনো সম্পূর্ণ ইনভেস্টমেন্টের জন্য তৈরি হয়ে ওঠেনি, তারা কিন্তু এই ধরনের ফান্ডগুলোতেই ইনভেস্ট করা স্টার্ট করতে পারেন। তো ট্যাক্স সেভার ফান্ডে 5টি কোম্পানি রয়েছে, যার মধ্যে প্রথমে থাকা কোটাক এবং লাস্টে থাকা এসবিআই লং টার্ম। এই দুটোর 10 বছরের রিটার্নের হিস্ট্রিক্যাল ডেটা আমরা পেয়েছি, কিন্তু বাকিগুলোর ডেটা খুব একটা পাওয়া যায়নি। পরাগ পারেক যেহেতু 3-4 বছরের পুরনো ফান্ড, সো পরাগ পারেকেরও কিন্তু বিগত 5 বছরের রিটার্নের হিস্ট্রিক্যাল ডেটা আমরা এখানে তুলে ধরতে পারি। ভিউয়ার্স বন্ধুরা, আপনাদেরকে আমি অনুরোধ করব এই ভিডিওটাকে সেভ করে প্রত্যেকটা লিস্টকে আপনি ভালো করে অবজার্ভ করুন। সেই লিস্টে থাকা কোনো ফান্ড বিগত 1 বছর, বিগত 3 বছর, বিগত 5 বছর, বিগত 10 বছরে রিটার্ন কতটা জেনারেট করেছে, এবং সেই সাথে এটাও দেখবেন এই ফান্ডগুলোর এক্সপেন্স রেশিও কীরকম রয়েছে। যেমন ধরুন ট্যাক্স সেভার ফান্ডে আমরা দেখতে পাচ্ছি মিরা অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ড ডাইরেক্ট প্ল্যানে গত 1 বছরের রিটার্ন রয়েছে 28%, 3 বছর রিটার্ন রয়েছে 79% এবং 5 বছর রিটার্ন রয়েছে 156%-এর কাছে, এবং এক্সপেন্স রেশিও মোটামুটি কমের দিকে রয়েছে, 65% রয়েছে। সো এই 5টি কোম্পানির মধ্যে এখনো পর্যন্ত বেস্ট ট্যাক্স সেভার ফান্ড হিসাবে মিরা অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ডটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এইভাবেই আপনি প্রত্যেকটি লিস্টকে অ্যানালিসিস করুন এবং লিস্টে থাকা কোনো একটি ফান্ডের ব্যাপারে আরও বিশদে জানতে, আরও ভালোভাবে যাচাই করতে সেই ফান্ডটির নামটাকে ভালো করে দেখে নিন এবং সেই ফান্ডের নাম লিখে গুগলে সার্চ করুন। কারণ কোনো একটি ফান্ডকে যদি আপনি ভালো করে অ্যানালিসিস করতে যান, তাহলে গুগলে গিয়ে আপনি সেই ফান্ডের নাম লিখুন এবং আপনি চাইলে মানি কন্ট্রোলের ওয়েবসাইটটিও ইউজ করতে পারেন। মানি কন্ট্রোলের ওয়েবসাইটে সেই ফান্ড অনেকটা ডিটেলিংয়ের সাথে আপনি বিবরণ পেয়ে যাবেন, যার দ্বারা একটা সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। যেমন ধরুন কোটাক ইলস ট্যাক্স সেভার ডাইরেক্ট প্ল্যানটির কথাই ধরুন। তো গুগলে এসে দেখুন আমি কোটাক ইলস ট্যাক্স সেভার ডাইরেক্ট প্ল্যান বলে সার্চ করছি, ডিটেলস ইন মানি কন্ট্রোল বলে সার্চ করেছি। এরপর যে প্রথম ওয়েবসাইটটি খুলবে সেই ওয়েবসাইটটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। প্রথম ওয়েবসাইটটিকে সিলেক্ট করার পর আমি এখানে গ্রোথ ডাইরেক্ট রাখছি এবং গো করছি। একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এটার রিটার্ন কি রয়েছে। আগে ফান্ডের নামটা আরো একবার ভালো করে দেখে নিন, কোটাক ইলস ট্যাক্স সেভার ফান্ড ডাইরেক্ট প্ল্যান। আপনি এই ফান্ডের এখানে আপনি অনেকটা ডিটেলিংয়ে দেখতে পাচ্ছেন নিফটি 500-এর
যে বেঞ্চমার্ক রয়েছে সেই বেঞ্চমার্ক যেখানে 27% অন অ্যাভারেজ রিটার্ন দিয়েছে, আর এই ফান্ড 25%-এরও বেশি অন অ্যাভারেজ রিটার্ন দিয়েছে। কিন্তু ডিসেম্বর 2023-এর আগে পর্যন্ত কিন্তু এই ফান্ডটি নিফটি 500 ইন্ডেক্সকে লাগাতার বিট করে গেছে। আমরা যদি আরও নিচের দিকে আসি, এখানে আমরা রিটার্ন দেখতে পাচ্ছি 1 উইকে কতখানি রিটার্ন দিয়েছে এই ফান্ডটি, 1 মাসে কতখানি রিটার্ন দিয়েছে, 3 মাসে কতখানি রিটার্ন দিয়েছে, 6 মাসের রিটার্ন কি ছিল, 1 বছরে, 2 বছরে, 3 বছরে, এরকমভাবে আপনি ভেরিয়াস টাইম পিরিয়ডের রিটার্ন আপনি এখানে নিজেই দেখতে পারবেন। আপনার যদি আরও বেশি ডেটার প্রয়োজন হয়, ডিটেল রিটার্ন অ্যানালিসিসে আপনি ক্লিক করতে পারেন, এখানে আরও ডিটেলিং পেয়ে যাবেন। আর আপনি যদি স্ক্রোল করতে করতে একদম নিচের দিকে চলে আসেন, তাহলে পোর্টফোলিওর ব্যাপারেও আপনার বেশ কিছু ইনফরমেশন হাত লাগতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফান্ড 98.69% ইকুইটিতে ইনভেস্ট করছে। ডেট ফান্ডে একদমই এদের কোনো অ্যালোকেশন নেই এবং আদার্স ফান্ডে 1.31%-এর অ্যালোকেশন রয়েছে। ইকুইটি হোল্ডিং রয়েছে 98.69%, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেম। এবার আরও গুরুত্বপূর্ণ বিষয় আসে যে কতগুলো স্টকের ওপর এই ফান্ডটি রয়েছে। যেমনটি আমরা বলেছি যে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে ম্যাক্সিমাম সময় নিফটি 500-কে অনুসরণ করতে দেখা যায়, আর আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি 500 লিস্টের মাত্র 60টি স্টকের ওপর এই ফান্ড ম্যানেজার বিশ্বাস রেখেছেন। এখানে মাত্র 60টি স্টকের উপর ইনভেস্ট করেছে, আর এই 60টি স্টকের মধ্যে 61.66% লার্জ ক্যাপ স্টকের ওপর ইনভেস্ট করা হয়েছে এবং মিড ক্যাপে রয়েছে প্রায় 19.57, স্মল ক্যাপে মাত্র 12%। যেমনটি ভিডিও শুরুতেই বলেছিলাম, এমন কোনো ফান্ড চাই না যে ফান্ড 2% এক্সট্রা রিটার্ন দেওয়ার নাম করে অত্যাধিক রিস্ক নিয়ে নেবে। এমন কোনো ফান্ড আমাদের চাই না। সবার প্রথমে আমরা আমাদের ইনভেস্টেড টাকাটা, আমাদের ক্যাপিটালটাকে সুরক্ষিত করতে চাই, সিকিউর করতে চাই, আর তারপরে একটা ডিসেন্ট রিটার্ন জেনারেট করতে চাই। ইতিমধ্যে 15টা আলাদা আলাদা ফান্ড আপনাদের সামনে আমি তুলে ধরেছি, আর আমি যদি আমাদের লিস্টে থাকা 15টি ফান্ডের এরকম ডিটেল অ্যানালিসিস আপনাদের দেখাতে যেতাম, তাহলে ভিডিওটি 1-1.5 ঘন্টার হয়ে যেত। যে কারণে আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দিলাম, বাকি বিষয়গুলো আপনি নিজেই গুগলে গিয়ে একবার সার্চ করে দেখে নিতে পারেন, অ্যানালিসিস করে নিতে পারেন, আর তারপর আপনি ডিসিশন নিতে পারেন। ভিডিওটি শেষ করতে করতে একটা ছোট্ট নিবেদন আপনাদের কাছে, এই ধরনের কোয়ালিটিফুল অ্যানালিসিস করার জন্য প্রচুর রিসোর্স এবং প্রচুর সময় আমাদের অতিবাহিত করতে হয়। যেহেতু এই ভিডিওটি কোনো স্পন্সর ভিডিও নয়, তো আপনাদের কাছে এটাই ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটিকে লাইক করুন বা না করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অথবা না করুন, অবশ্যই এই ভিডিওটিকে অন্তত পক্ষে 3 জন বন্ধুদের সাথে আপনি শেয়ার করবেন। কারণ আমরা যেমন বিগত 10 দিন ধরে পরিশ্রম করে আপনাদের সামনে এই লিস্ট উপস্থাপন করেছি, এই প্রেজেন্টেশনটা উপস্থাপন করেছি, সো আপনারাও এই সামান্য হেল্পটুকু আমাদের করতেই পারেন। আপনাকে এবং আপনার পরিবারকে @option পরিবারের পক্ষ থেকে নতুন বছরের অনেক শুভকামনা। নতুন বছর খুব ভালো কাটুক এবং স্টক মার্কেটে ইনভেস্ট করার সাথে সাথে ধীরে ধীরে একটা ছোট এসআইপিও রাখার চেষ্টা করুন। ইনভেস্টমেন্টের প্ল্যান বি হিসাবে এসআইপি বা মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।